হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2026-এর পেজ 177 সেট হচ্ছে 5 নম্বর সেটের পেজ 177 ম্যাথামেটিক্সের যতগুলো শর্ট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করো, তাহলে আমি সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে? সেখানে তোমাদের মাধ্যমে রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং তার সঙ্গে তোমরা যে কোশ্চিন পাঠাবে সেই কোশ্চিনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তাহলে আলোচনার বিষয় হচ্ছে হাই মাদ্রাসা টেস্ট পেপার 2026 সেট নম্বর 5 নম্বর সেটের পেজ হচ্ছে তোমার কত? 177। তো প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো প্রথম কোশ্চিন কি বলেছে, আর ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? তো ধরলাম যে মূলধনটা বা আসলটা হচ্ছে এক্স টাকা, তাহলে কি বলেছে? দ্বিগুণ হবে বলেছে। কোনো মূলধন যদি কোনো বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদ আসল কি হবে? সুদ আসল হবে আসল আসলের দ্বিগুণ। যেহেতু দ্বিগুণ বলেছে, 3 গুণে 3 গুণ লিখতাম, তাহলে সুদ আসল সমান সমান হয়ে যাবে কত? 2x, এক্সের আসলের দ্বিগুণ। তাহলে সুদ সমান সমান কী পাবো? তাহলে সুদ সমান সমান পাবো এখানে যে আসল থেকে এই তোমার এই সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদের পরিমাণ পেয়ে যাবো। তাহলে 2x - x = x, অর্থাৎ এক্স আসলের পরিমাণ এক্সট্রা পেলাম, সুদের পরিমাণও এক্সট্রা পেলাম। তাহলে একটা জিনিস মনে রাখবে যে কোনো মূলধন যদি 10 বছরে দ্বিগুণ হয়, কোনো মূলধন যদি 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে আসলের পরিমাণ যা হবে সুদের পরিমাণ কী হবে? সেম হবে। ওকে, যদি দ্বিগুণ বলে, সবসময় মাথায় রাখবে, যদি কোনো মূলধন কোনো বছরে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে গেলেই তোমার আসলের পরিমাণ যা হবে সুদের পরিমাণটা সেম হবে। তো আসলের পরিমাণ যদি x টাকা হয়, তাহলে সুদের পরিমাণও কী হবে? x টাকা হবে। তাহলে আমাদের সুদের হার বের করতে বলেছে, আর এর মান বের করতে বলেছে। তো আর এর ফর্মুলা আমরা কী জানি? r = I × 100/pt, যেখানে I এর মান হচ্ছে x × 100/pt, p এর মান x × 10, না আর এর t এর মান 10, 0 0 কেটে গেল আর x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 10, তারপরে কি 10%। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান বি, 10%। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে ax² + bx + c = 0 বীজদ্বয় যদি সমান হয়, তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলেছে। তো ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় যদি সমান হয়, তাহলে আমরা নিরূপকটা কী লিখতে পারবো? নিরূপক অর্থাৎ b² - 4ac কি 0 লিখতে পারবো। তাহলে এখানে -4ac = কী হয়ে যাবে? -b², মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে সি এর মান দেখো প্রত্যেকটাতে সি এর মান আছে, তাহলে সি সমান সমান কী পাবো এখান থেকে? b²/4, b²/4, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান ডি। অপশান ডি, সি = b²/4। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস আর এবিসিডি একটা বৃত্তসহ চতুর্ভুজ, কোণ এডিসি যদি 120 হয়, তাহলে কোণ এবিসির মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এটা আমরা একটা বৃত্তসহ চতুর্ভুজ এঁকেছি, যেখানে এবিটা হচ্ছে ব্যাস এবং এডিসি কোণটা দেওয়া আছে 120°। আমাদের বের করতে বলেছে কোণ এবিসির মান। আমরা কি জানি? একটা বৃত্তসহ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হবে? সম্পূরক, অর্থাৎ সেই দুটো কোণের সমষ্টি কত? 180°। তাহলে এখানে কোণ এডিসি এবং কোণ এবিসি পরস্পর কি? বিপরীত কোণ, বৃত্তসহ চতুর্ভুজের বিপরীত কোণ। আর বিপরীত কোণগুলি কী বললাম? সম্পূরক। তাহলে দুটো কোণের সমষ্টি কত? 180°। তাহলে যদি কোণ এডিসি সমান সমান যদি 120° হয়, তাহলে কোণ এবিসি কত হবে? 180 থেকে 120 বাদ দিতে হবে, কারণ কোণ এডিসি প্লাস কোণ এবিসি = কত? 180°। তাহলে এই কোণটার মান বের করতে হলে এই কোণটা বাদ দিতে হবে 180 থেকে। তাহলে কী লিখবো তাহলে? যে কোণ এবিসি সমান সমান 180 - 120 সমান সমান কত? 60°। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 60°। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে যে এস r θ সম্পর্কে, এস r θ সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? এস r θ সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? অ্যান্সার হবে বৃত্তীয় পদ্ধতি, অপশন বি। তাহলে এস r θ সম্পর্কে থিটার পরিমাপ করা হয় সবসময় বৃত্তীয় পদ্ধতিতে। ওকে, নেক্সট কোশ্চিন যে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। তো
এখানে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো ধরলাম যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে সমতলের ক্ষেত্রফল এস ইজিক্যাল টু কী পাবো, 6a²। এটা আমরা জানি যে সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহু স্কোয়ার। তাহলে এখানে এস ইজিক্যাল টু কী হবে, 6 × a², যেখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ একক। তাহলে এখান থেকে a² সমান কত হবে, s/6, এটাকে 1 রেখে দাও, যে a² সমান কত পেলাম, s/6। আবার এখানে কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি, যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে বাহু ইন্টু √3 বা √3 × বাহুর দৈর্ঘ্য। মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বা এবার কী করছি, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে বর্গ করলে কী পাবো, d² ইজিক্যাল টু a² আর √3² করলে শুধু 3 থাকে। তাহলে ইজিক্যাল টু দেখো a² মান আমরা পেয়েছি কত, s/6, তাহলে s/6 × 3, তাহলে 3 দিয়ে কত হয় 6, তাহলে d² সমান কী পাচ্ছি, s/2। তাহলে এটাই হচ্ছে আমার কী বলতো, এটাই সম্পর্কটা আমার অপশানে দেওয়া আছে। অপশানে যেটা থাকবে সেটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা d² সমান s/2 পেলাম, মানে অপশান ডি এর মানটা পেলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান ডি, d² সমান s/2। তারপরে বলছে যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা যদি 24 হয় তাহলে x এর মান কত হবে। তাহলে এখানে দেখো যে ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যগুলোর মধ্যে কটা সংখ্যা আছে, দেখো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা, মানে n এর মান কত, 10টা। n এর মান 10টা, তার মানে মধ্যমাটা কী হবে, মধ্যমাটা হবে, তো n এর মান 10টা মানে মধ্যমাটা হবে। তো এই তথ্যগুলোর মধ্যে 10কে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কী পাবো, 10কে 2 দিয়ে ভাগ করলে কত, 5। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে 5 নম্বর টার্মটা এবং 5 + 1 মানে পরের টার্মটা হচ্ছে কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা। আবার যদি ফর্মুলা আকারে লিখতে যাও তাহলে সেটা ফর্মুলা আকারে লিখতে গেলে এরকম হবে যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে n/2 তম পদ মানে কি 5তম পদ, প্লাস n/2 প্লাস 1 তম পদ মানে কি 6তম পদ। তাহলে 5তম পদে কত আছে, x+2, এবং 6তম পদে কি আছে, x+4 আর বাই 2। এটাই লিখছি যে মধ্যমা কি হবে, x+2 প্লাস x+4/2। তাহলে যোগ বিয়োগ করলে কী পাবো, 2x + 6/2। আর এটার মান দেওয়া আছে কত, 24, অর্থাৎ 24। তো 2x + 6/2 ইজিক্যাল টু 24। তার উপরে কমন নিলে কী যায়, কমন 2 কমন নেওয়া যায়, তাহলে পরে থাকে x + 3/2, তো 2 2 কেটে যাচ্ছে, তাহলে x + 3 ইজিক্যাল টু 24। তাহলে x সমান হয়ে যাবে 24 - 3, তাহলে কোথায় হয়ে যাবে 21। 24 থেকে 3 বাদ দিলে, 24 থেকে 3 বাদ দিলে কী হয়ে যাবে, 21 হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 21। এটা অ্যান্সার হচ্ছে অপশান বি, 21। এই গেল আমাদের এমসিকিউ। এবার আমরা আসবো শূন্যস্থান পূরণকরণ নিয়ে, শূন্যস্থানের অঙ্কগুলো নিয়ে। আর শূন্যস্থানের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই তাহলে এই নম্বরে আমার মেসেজ করবে যে 8145150357। ঠিক আছে, এই নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা শূন্যস্থান পূরণ করে নিয়ে আলোচনা করবো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কী হবে। অ্যান্সার হবে সমান হবে, কারণ যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নির্দিষ্ট পরিমাণ সময়ে নির্দিষ্ট বার্ষিক সুদের হারে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যা হবে সরল সুদের পরিমাণটা সেম হবে, কিন্তু যখনই দ্বিতীয় বছর তৃতীয় বছরের ক্ষেত্রে হবে তখন চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কারণ যে তোমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে পরিমাণটা সুদ পাবো তার সঙ্গে আসলের সঙ্গে সুদটা যোগ করে আবার আসল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, যে প্রথম বছরে কিন্তু দুটার মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মানটা কী হবে, সমান হবে। তাহলে অ্যান্সার শূন্যস্থানে কী হবে, সমান। নেক্সট বলছে দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীয় হয় কি, ড্যাশ করণীয় হবে। অ্যান্সার হবে অনুবন্ধীকরণীয় হবে। ঠিক আছে, যে তোমার যে দুটি দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল যদি মূল সংখ্যা হয়, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল যদি মূল সংখ্যা হয় তাহলে আমরা সেই করণীয়টা কী হবে, অনুবন্ধীকরণ হবে। ঠিক আছে,
তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বৃত্ত দুটি যদি বহিঃস্পর্শ করে তাহলে সেক্ষেত্রে তিনটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। একটা হচ্ছে এ বরাবর, আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, এর কোনো অ্যান্সার কটা আসবে? অ্যান্সার আসবে তিনটি। নেক্সট, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে সূর্যের উন্নতিকোণ যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা ধরো হচ্ছে সূর্যের উন্নতিকোণ, এটা পেলাম, যেটা ছায়ার দৈর্ঘ্য এটা এবং উচ্চতা কত এটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো tan 45 ডিগ্রি সমান কত? লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। তাহলে tan 45 মান কত? 1। এটা যদি 1 হয় তাহলে এবি সমান কী পাবো? বিসি। তার মানে সে দুটার দৈর্ঘ্য কী হবে? সমান হবে। এবি এবং ছায়ার দৈর্ঘ্যটা এবং পোস্টের দৈর্ঘ্যটা কী হবে? সমান হবে। শূন্যস্থানে কী বলতো? অ্যান্সার সমান। নেক্সট 5 নম্বর, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমি ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত বর্গ সেমি সেটা বের করতে বলেছে। তো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে কী বলতো? এ সমান পাই আর স্কোয়ার। আর আয়তন কী হয়ে যাবে বলতো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। যখন ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ তখন আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো পাই আর স্কোয়ারের মানে আমরা জানি কি? এ। তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা কী বসাবো? এ বসাবো। তাহলে ভি ইজিক্যাল টু কী হয়ে যাবে? 1/3 এ ইন্টু এইচ। তাহলে আমাদের বের করতে বলেছে কি? উচ্চতা। তাহলে এখান থেকে উচ্চতা মান বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? এ এইচ ইজিক্যাল টু 3v। তাহলে এইচ সমান কী হয়ে যাবে? 3v বাই এ। তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে? 3v বাই এ হবে। ওকে। তারপরে নেক্সট, যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। এটা অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার একক। যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরুর মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক। এগুলো আমাদের শূন্যস্থান। এবার আমরা সত্য এবং মিথ্যা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে। এক নম্বর হচ্ছে কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। এটা অ্যান্সার হবে মিথ্যা। যদি কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন মূলধন নিয়োজিত করলে তাকে আমরা সরল অংশীদারি কারবার বলবো। ঠিক আছে। আর সঠিক অ্যান্সারটা হবে সরল। তাই এখানে মিশ্র বলেছে, তার জন্য কী হবে? মিথ্যা হবে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সিএ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সিএ ইস টু বি স্কোয়ারের যৌগিক অনুপাত 1:1। দেখি যৌগিক অনুপাতটা 1:1 হচ্ছে কিনা। আর যৌগিক অনুপাতটা মানে হচ্ছে তোমার কী বলতো? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতটা বের করতে গেলে কী করতে হবে? প্রত্যেকটা অনুপাতের প্রথম টার্মের গুণফল বাই প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদের গুণফল। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল মানে কি? এ বি ইন্টু বিসি ইন্টু সি এ বাই সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে উপরে দেখো, আমরা দেখো দুটা এ পাচ্ছি, দুটা সি পাচ্ছি, দুটা বি এর গুণফল পাচ্ছি। তার মানে কি? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ওকে রেখাটা কী হয়? 1/1। তাহলে মিশ্র অনুপাতটা কী হয়ে যাবে? 1:1। তাহলে এটা কী হয়ে যাবে? সত্য হবে, কারণ কোশ্চিনে 1:1ই বলা আছে। তারপরে নেক্সট বলছে 10 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কোনো জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? জ্যাটির দৈর্ঘ্য ধরলাম যে জ্যাটি হচ্ছে এবি, 5 সেমি বলেছে জ্যাটির দৈর্ঘ্য, তো 5 সেমি হয় এখানে দেখি। ধরলাম যে এবি একটি জ্যা এবং কেন্দ্রের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটা কী হবে? এখানে সমকোণ। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কী লিখতে পারবো আমরা? আর যেখানে যে কোণটা সমকোণ 90 তার বিপরীত কোণটা কি? তার বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লিখতে পারবো আমরা কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তাহলে এবি সমান কী পাবো? রুট ওভার তোমার ও স্কোয়ার মানে কি? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তার মানে কত পাবো এখানে? 200। আর 200 লিখতে পারবো 100 গুণিত 2। তাহলে 100 গুণিত 2কে আমরা রুট ওভার 100 গুণিত 2 এর পরে লিখতে 100 বর্গমূল করা যায় 10, আর √2 থেকে গেল। তাহলে আমরা পেলাম কত? 10√3 10√2। এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হবে, কারণ যে এখানে আমরা এবির দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? জ্যায়ের দৈর্ঘ্য পেলাম তোমার 10√2, কিন্তু আমার এখানে জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে কত? 5 সেমি। মিলছে না। তাহলে এটা অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে।
তারপরে নেক্সট যে 4 নম্বর বলছে cos 0 ইন্টু cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3 ইন্টু ডট 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 করে cos 90 পর্যন্ত যাচ্ছে। আর প্রত্যেকটা নাম দেখো গুণ আকারে আছে। তো cos 0 মান তো 1 বুঝলাম, কিন্তু এগুলোর মান আমরা জানছি না। তাহলে প্রত্যেকটা গুণফল cos 0 মান হচ্ছে 1 আর cos 90 মান হচ্ছে কি 0। তাহলে প্রত্যেকটা টার্মকে যদি আমরা 0 দিয়ে গুণ করি, প্রত্যেকটা টার্মকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে কী পাবো? 0 পাবো। কিন্তু এখানে আমার মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তো এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হবে। নেক্সট 5 নম্বর বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে। এটা দেখি যে দ্বিগুণ হয় কিনা। তো একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে সেক্ষেত্রে আয়তন কী হবে? একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা পেলাম। এবার যখন ব্যাসার্ধ অর্ধেক মানে কি? ব্যাসার্ধ কত হবে? r/2 এবং উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা কত হবে? 2h। কারণ আগে ব্যাসার্ধ ছিল r, তাহলে অর্ধেক করলে কী পাবো? r/2। উচ্চতা কত ছিল? h, দ্বিগুণ করলে কত হবে? 2h। তখন আয়তন কী হবে? তখন আয়তন হবে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি এখানে? r/2 তার স্কোয়ার ইন্টু h মানে কত এখানে? 2h। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তাহলে 2 দুনা 4 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি? যে 1/2 পাই আর স্কোয়ার এইচ। এটা কী হচ্ছে? যে আগের আয়তনটাই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর আগের আয়তনে কী হচ্ছে? অর্ধেক হচ্ছে, কিন্তু কোশ্চেনে আমার কী বলেছে? দ্বিগুণ হবে। তাহলে কী হবে? মিথ্যা। কারণ আমার আসছে অর্ধেক, কিন্তু ওখানে বলেছে দ্বিগুণ। তারপরে নেক্সট 6 নম্বর এবং 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই পেজের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে xi x1 x2 x3 ডট ডট xn এর গড় যদি x বার হয় তাহলে ax1 x2 ax3 ডট ডট axn এর গড় কত হবে? ax বার। এটা সত্য হবে। ঠিক আছে, এইগুলো আমাদের 177 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।